হাই গাইস, সিপিসি এর অ্যান্ড আজকে আমি কথা বলতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে। অর্থাৎ আমি কথা বলবো বাজেট সেরা এবং বাজেটের দি বেস্ট ভ্যালু কিং সিপিইউ হতে যাচ্ছে তার ব্যাপারে। ইয়েস, Core i5-12400 নিয়ে আজকে কথা বলবো এবং তার এ ভার্সন নিয়ে। খুবই ইন্টারেস্টিং, তাই না? না, তার সাথে আমি আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিশেষ করে আপনি যদি একজন টেক লাভার হয়ে থাকেন এবং যদি আপনি পিসি কম্পোনেন্ট কেনার কথা চিন্তা করেন অথবা পিসি বিল্ডিংয়ের চিন্তা করে থাকেন অথবা কাউকে পরামর্শ দিতে চান, তো ওয়েট করুন, কেননা আজকে খুবই একটা সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি লাস্টের দিকে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি পিসি টেক কমিউনিটিকে ভালোবেসে থাকেন অ্যান্ড ওভারঅল বিল্ড করার চিন্তায় থাকেন। হোয়াটসঅ্যাপ নিং গাইস, আবারও আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। সো লেটস বিগিন। অলরাইট, তো এই সিপিইউটি অর্থাৎ 12 Gen i5-12400 অথবা 400F, এটির জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করে আসছিলাম। বিশেষ করে অ্যাকচুয়াল বাজেট সিপিইউর জন্য যারা অপেক্ষা করে আসছিলাম বা করে আসছেন তাদের জন্য এটা একটা সুখবর। তো কথা হচ্ছে এই সিপিইউটি আসলে কীরকম পারফরমেন্স করে। ওয়েল, তো এখানে মোটামুটি ভালো পারফরমেন্স দেখা গেছে অনেক রিভিউ থেকে। এখানে যে কোনো ধরনের বড় বড় টাইটেলে অর্থাৎ হ্যাবি যে টাইটেল গেমসগুলো আছে যেমন সাইবারপাঙ্ক 2077, SOTR, ম্যাট্রো এক্সিডস, এরকম গেমসেও আসলে অন্যরকম একটা পারফরমেন্স দেখিয়েছে। তবে এখানে কিছু গেমসের বেঞ্চমার্ক চার্ট আপনাদের সামনে চলে আসবে, যেটি কিনা টেস্ট করা হয়েছে 1080p ম্যাক্সিমাম বা আলট্রা কোয়ালিটি প্রিসেটে, অ্যান্টি এলিসিং, TAA এবং অনেক কিছু গেমসে মিক্সিং আছে। আর কম্পিটিটর হিসেবে নেওয়া হয়েছে Ryzen 5 5600X, যা আসলে একটা মনস্টার সিপিইউ যদি আমি এর আগের বারের কথা বলি 6 কোর পার্টে। তো কথা হচ্ছে যেহেতু আমরা সিপিইউর পারফরমেন্স বা ফুল পটেনশিয়াল তুলে আনবো, সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছে RTX 3080 এবং RX 6900 XT এর মতো বড় বড় গ্রাফিক্স কার্ড। শুধু কি হ্যাভি টাইটেল অথবা গ্রাফিক্স ডিমান্ডিং গেমস এরকমটা না, আমরা যদি কথা বলি স্পোর্ট টাইটেলেরও সেখানে যেটা করে দেখিয়েছে এটি আসলে ইনসেন। আপনাদেরকে একটি সামারি দিয়ে দিচ্ছি, অলরেডি বেঞ্চমার্ক আপনাদের সামনে চলে আসছে। অ্যাসাসিন ক্রিড ভালালায় সবগুলোতেই ম্যাক্সিমাম 1080p সেটিংস থাকবে। আর 1080p কেন নেওয়া হয়েছে, কেননা আপনারা বুঝতেই পারছেন যে কেউ এটাতে 4K বা 1440p গেমিংস করবে না, করলেই 1440p করা যাবে। তো এখন আসি গেমিং বেঞ্চমার্কে। তো এখানে অ্যাসাসিন ক্রিড ভালহালায় 104 FPS পাওয়া গেছে, যেখানে R5-এ 97, যেখানে 7% পারফরমেন্স ডিফারেন্ট দেখা যাচ্ছে। তাছাড়াও যদি কথা বলি ব্যাটেলফিল্ড 5-এর, সেখানেও 218/199 অর্থাৎ 7% পারফরমেন্স গ্যাপ দেখা যাচ্ছে। তবে কল অফ ডিউটি ব্ল্যাক অপসে বাজি মেরেছে Ryzen 5, 4% এগিয়ে আছে। আর যদি কথা বলি সাইবারপাঙ্ক 2077-এর, এখানে অলমোস্ট সিমিলার পারফরমেন্স করেছে অর্থাৎ 109/112। তাছাড়াও যদি আমি কথা বলি ফ্রোজা হরাইজেন 5 নতুন টাইটেলের, তো সেখানেও বাজি মেরেছে ইন্টেল 117 FPS নিয়ে, যেখানে রাইজেন 110। কল অফ ডিউটির আরেকটি গেমসের কথা যদি বলি সেটি মডার্ন ওয়ারফেয়ার, এখানে বাজি মেরেছে Ryzen 5। আর তাছাড়াও যদি আমি কথা বলি ডেথ স্ট্যান্ডিং, তো সেখানেও মোটামুটি ভালো পারফরমেন্স ধরে রাখতে পেরেছে, কেননা এখানে 152 ফ্রেম দেখা গেছে অপোজিট 148। তাছাড়াও যদি কথা বলি ভ্যালু অফ গ্যালাক্সির, এখানে 16% বেশি পারফরমেন্স করেছে ইন্টেল। আর তাছাড়াও ম্যাট্রো এক্সিডোজের মতো গেমসে কিন্তু পিছিয়ে থাকবে অবশ্যই ইন্টেল 126/140। আর যদি কথা বলি শ্যাডো অফ দ্য টম রাইডার, এটি আসলে ফ্রিকিং অসাম একটি টাইটেল, তো সেখানেও ইন্টেল বাজি ধরে রাখতে পেরেছে। নট অনলি দ্যাট, RDR2 সবার সেন্সেশনের গেম, এটিতেও মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে 112 FPS, এটি কোনোভাবে খারাপ না। আর ডুম ইটারনালেও মোটামুটি ভালো পারফরমেন্স করতে পেরেছে এগেনস্ট রাইজেন। আর তাছাড়াও যদি কথা বলি একবারে নতুন টাইটেল ফার ক্রাই 6-এর, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এটি সব সময় AMD গ্রাফিক্সকে এবং প্রসেসরকেই এগিয়ে রাখে। তো সেক্ষেত্রেও এখানে 120 FPS ধরে রাখতে পেরেছে, যেখানে রাইজেন করেছে 111। আর অলমোস্ট যদি 15 থেকে 20টা গেমসের অ্যাভারেজ করি, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো এটি স্পোর্ট টাইটেল বাদে অলমোস্ট Ryzen 5 5600X ধরে রাখতে পেরেছে 150 থেকে 155, অপরদিকে ইন্টেল করতে পেরেছে 160 থেকে 162। এটা ফ্রিকিং অসাম। কিন্তু
এখানে যদি আমরা একটু চেঞ্জ করে দিই ট্রিকি কিছু গেমসকে, গ্রাফিক্স কার্ডকে, তো সেক্ষেত্রে একটু AMD কে ফেভার করে Ryzen। তো এখন আসি সিনথেটিক বা রিয়েল ওয়ার্ল্ড বেঞ্চমার্কে। আর এটি আসলে কেন করা হয়, কেননা এখান থেকেই বোঝা যায় যে অ্যাকচুয়াল সিপিইউর পাওয়ার কথা, এবং আমরা বুঝতে পারি যে সিপিইউটি কতখানি ভালো পারফরমেন্স করতে পারে। এমন না যে এটি ক্লিয়ারই হতে হবে বা এটাই হতে পারে, বিশেষ কিছু অপটিমাইজেশনের ব্যাপার আছে। তো এখানে যদি আমি সিনেবেন্স R23 এর কথা বলি, তো গাইস ক্লিয়ারলি বিট করে দিয়েছে Ryzen 5 5600X এর মতো বড় সিপিইউকে। কেননা এখানে যদি আমি মাল্টি থ্রেডেডের কথা বলি, যেটাকে তারা সবচেয়ে ভ্যালু দিয়ে আসছে AMD মাল্টি থ্রেডেডের জন্য, সিনেবেন্স R23 তে Ryzen করেছে মাল্টি করে 10630, যেখানে ইন্টেলের i5-12400 করতে পেরেছে শুধুমাত্র তাদের 65 ওয়াট টিডিপির 11621। আর যদি ভালো কুলার দিয়ে করা যায় তো সেক্ষেত্রে এর স্কোর চলে যায় 12023। বুঝতে পারছেন ডিফারেন্টটা প্রায় 2000-এর। আর যদি কথা বলেন সিঙ্গেল থ্রেডের, তো সেখানে ক্লিয়ারলি বাজি মেরে দিয়েছে, যেখানে 1527 স্কোর নিয়ে আসে Ryzen। আর অপরদিকে যদি আমি কথা বলি ইন্টেলের, তো সেক্ষেত্রে 1710-এর মতো স্কোর করতে পেরেছে। ইটস টোটালি বিগ অ্যামাউন্ট ফর স্কোর। তবে আপনি যদি জিপ 7-এর কথা বলেন কম্প্রেশন অ্যান্ড ডিকম্প্রেশনে, সেক্ষেত্রে ক্লিয়ারলি কোনো বলার রাখে না যে AMD এখানে উইন হবে। আর ছোটখাটো উইন না, বিশালভাবে উইন হয়ে গেছে Ryzen 5 5600X। কেননা আপনারা ডিফারেন্টটা দেখতেই পারছেন, স্কোর বলতে অনেক সময় লেগে যায়। তারপরে যদি আমি কথা বলি আরেকটি অ্যাপ্লিকেশনের, অর্থাৎ করোনা বেঞ্চ, তো 20,000 টাকা দামের ব্যারিয়ারে যা স্কোর করতে পেরেছে করোনা বেঞ্চ 1.3 তে, এটি আসলেই অনেক ভাবার বিষয়। তো এই তো গেল কিছু সিনথেটিক বেঞ্চমার্ক। এখন আসি রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সে। যদি আমি কথা বলি কিছু অ্যাডোবের প্রোডাক্টের, অর্থাৎ অ্যাডোবে প্রিমিয়ার প্রো, এটিতেও মোটামুটি ভালো স্কোর করতে পেরেছে, কোনোভাবেই খারাপ বলা যায় না। আর তারপরে যদি কথা বলি ফটোশপের, তো ফটোশপে এখানে নেক টু নেক পারফরমেন্স করেছে, এখানে অতটাও ডিফারেন্সিয়েট দেখা যায় না। তবে হ্যাঁ, বাজি AMD মারলেও মেজর কিছু না, শুধু 1 থেকে 2% কম বেশি, যা কোনোভাবেই ধরা যায় না। তারপরে যদি আমি কথা বলি আরেকটি প্রোডাক্টের, তো সেক্ষেত্রে অনেকেই কাজ করতে চান অ্যাডোবি আফটার এফেক্ট বা আফটার এফেক্টসে, সেক্ষেত্রেও এখানে মোটামুটি ভালো পারফরমেন্স করতে পেরেছে। ইন কেস আপনি যদি Ryzen 7 কেনার কথা চিন্তা করছেন, তো সেরকমই পারফরমেন্স পাবেন। এগেন সেটি কিন্তু 8 কোর এবং 16 থ্রেডের প্রসেসর, তার সাথে তো তুলনা করা যাবেই না। তবে এক্সেপশনালি যদি আমি পারফরমেন্সের কথা বলি কাজের সময়, তো সেক্ষেত্রে আপনাকে কোনোভাবে নিরাশ করবে না, আপনি মনে করবেন যে আমি হ্যাভি কোনো সিপিইউতেই কাজ করছি। তারপরে যদি চিন্তা করেন যে আমি ক্রোমিয়ামে কোড কম্পাইল করব, তো সেক্ষেত্রেও আপনাকে ভালো অপশন দিবে, অর্থাৎ Ryzen 5 5600X এর চেয়েও 13 থেকে 15% পারফরমেন্স জাম্প দেখিয়ে দিবে শুধুমাত্র 20,000 টাকায়। অ্যান্ড লাস্ট আপ ফর দ্য বেঞ্চমার্ক অবশ্যই বলতে হবে ব্লেন্ডারের কথা। তো ব্লেন্ডারে এখানে বিশেষ কিছু বাজি না মারলেও এগেইন ইন্টেল এগিয়ে থাকবে একটু হলেও 2-1%, যেটা কি না ধরলেও চলে, কিন্তু খাতায় কলমে এটি বেশ এগিয়ে থাকবে। তো ওভারঅল কিছু চিন্তা করে যদি আমি পাওয়ারের দিকে আসি, পাওয়ার লিমিটও এখানে খুব ভালো রেখেছে, অর্থাৎ ব্লেন্ডারে ম্যাক্সিমাম লোডে এখানে 150-এর মতো ওয়াট দেখা গেছে, 154-এর মতো ওয়াট দেখা গেছে, যেখানে Ryzen 5 5600X 148, অর্থাৎ 4 থেকে 5 ওয়াটের ডিফারেন্স, এটা কোনোভাবেই ডিল ব্রেকিং না। তবে বলা যায় Ryzen 5 3600-এর চেয়েও একটু হলেও এফিশিয়েন্ট আছে। পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, গেমিংয়ে ম্যাক্সিমাম লোড অনেক চলে যায়, সেটি দেখলে আপনার মাথা ঘোরা শুরু হয়ে যাবে। সব লোড নিয়ে 450 ওয়াটের কাছাকাছি চলে যায়, যা এক্সেপশনাল অন্য সিপিইউর কাছাকাছি। তো এখন আসি তাদের কুলিং সলিউশনে বা থার্মালে মোটামুটি যা করেছে এই ধরনের সিপিইউ, এটি এক্সেপশনাল। আসলে এটা i9 বা i7 এর মতো অনেক পাওয়ার হাংরি না, অনেক এফিশিয়েন্ট। তবে আপনি যদি বক্স কুলারের সাথে, অর্থাৎ 65 ওয়াট পাওয়ার লিমিট বা PL1 এর সাথে যান, কোনো সমস্যা ছাড়াই চালাতে পারবেন। আর ভালো কুলার সহজ এখানে যে টেস্টিংটি করা হয়েছিল, সেক্ষেত্রে যে পারফরমেন্স ডিফারেন্স, এটি বলা যায় 2 থেকে 4%, অর্থাৎ আপনি যদি কুলারের উপর খরচ না করতে চান, আপনাকে নিশ্চিন্তে একটা ভালো পারফরমেন্স দিবে এই RM1 কুলার। আর বর্তমান সময়ে যেহেতু একটু ঠান্ডার আবহাওয়া চলছে, তো সেক্ষেত্রে এটি সর্বোচ্চ 4 GHz সকল কোর চলে গিয়েছিল 6 কোর, অ্যান্ড এটির টেম্পারেচার অলমোস্ট 84 ডিগ্রির কাছাকাছি ছিল, যা 100% লোডে। আর আপনি যদি সাধারণভাবে চালাতে চান, তো এটি আইডিয়ালি
অনেক কম থাকলেও যদি মিডিয়াম ইউসেজে চালান তো সেক্ষেত্রে 65 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সাস্টেইন থাকে, যা কোনোভাবেই ডিল ব্রেকিং না। ওভারঅল আপনি বিশাল একটা অ্যামাউন্ট বাঁচিয়ে স্টক কুলার দিয়ে চালাচ্ছেন। তো এখন হচ্ছে বোনাস ফ্যাক্ট, অর্থাৎ এই সিপিইউটি আরেকভাবে আপনাকে হেল্প করতে পারবে। কেননা বর্তমান সময়ে যেহেতু গ্রাফিক্স কার্ডের শর্টেজেস ক্রাইসিস চলছে, তো সেক্ষেত্রেও আপনি কোনো জিপিইউ ছাড়াই এটিকে অন বোর্ড চালাতে পারবেন। ইয়েস, এটিতে আইজিপিইউ হিসেবে থাকছে UHD 730, যা মোটামুটি ভালো। আর চাইলে আপনি 720p বা 900 অথবা 1080pতেও কিছু স্পোর্ট টাইটেল ভালোভাবে এনজয় করতে পারবেন এবং কিছু গেমস 720pতে হেভি টাইটেল খেলে নিতে পারবেন। আর যখন গ্রাফিক্স কার্ড চলে আসবে তখন আপনি গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে পারবেন। আর যদি আমি কম্পেয়ার করি কোথায় 26,000 টাকায় বিক্রি হতো Ryzen 5 5600X আর কোথায় বিক্রি হচ্ছে মনে করুন যে 20 থেকে 20,500, এটি আস্তে আস্তে অবশ্য কমে যাবে। তো দুই দিকে দেখে যদি আমি বিচার করি তো অবশ্যই উইনার এবং ভ্যালু ফর মানি অবশ্যই ইন্টেলকেই দেওয়া উচিত। আর আপনাকে মানতে হবে উইদাউট এনি ডাউট ইন্টেল ইজ দ্য কিং অ্যান্ড বাজেট কিলার ফর দিস সেগমেন্ট। কেন বললাম, আবারও বলছি, রাইজেন কিনলে আপনাকে অবশ্যই ডিসপ্লে আউটপুটের জন্য যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড কিনতে হবে। অপরদিকে আপনি বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ড স্কিপ করে দিলেও কিছুদিন তো কাজ করতে পারবেন। তো এখন আসবো আসল সিনারিওতে। সো এতক্ষণ শুনলেন আপনারা ইন্টেলের জয় জয়কার, খুব ভালো পারফরমেন্স করছে, অমুক করছে, তমুক করছে। এখন আসি মেইন পয়েন্টে। আসলে সিপিইউর ব্যাপারে যদি আপনাকে বা আমাদেরকে উৎসাহী করে তোলে, কিন্তু অপরদিকে যদি আপনি একটা মাদারবোর্ড কিনতে চান, বিশেষ করে আপনি একজন বাজেট ইউজার, তো আপনি ভুলে যান যে বাজেটের নামে এখন কি পেতে চলেছেন। লিটারেলি মার্কেটে সিপিইউ চলে এসেছে কিন্তু মাদারবোর্ড কই? মাদারবোর্ড নেই। অনেকেই বলতে পারেন আছে, তো আপনি চিন্তা করুন বাজেট সেগমেন্টের প্রসেসর G690তে চালাবেন, কোনো হদিশ খবর নেই বাজেট সেগমেন্টের। তবে গোপন সূত্রে পাওয়া গেছে আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় মুখ, সবচেয়ে ফেমাস মিডিয়ার কথা বলি পিসি টেকের ক্ষেত্রে, পিসি বিল্ডার বাংলাদেশ বা আমাদের সবার প্রিয় গরিবের এবং ধনীর ওভারঅল পিসি টেক কমিউনিটির বন্ধু বা বড় ভাই পিসিবির কাছ থেকে তাদের ফোরামেই পাওয়া গেছে যে কিছু সংখ্যক মাদারবোর্ড বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। তাছাড়া আমি মেইন স্ট্রিমে এরকম কোনো নিউজ দেখছি না। তো তাদের এক্সপেকটেশন অনুযায়ী বাজেট সেগমেন্টের যে মাদারবোর্ড হবে, অর্থাৎ এসুসের কাছ থেকে আসবে G610 মাদারবোর্ড। এটির প্রাইস নাকি প্রবাবলি ধরা যাচ্ছে 11,000 টাকা। B660 ইটস টোটালি ক্রেজি প্রাইস। ইয়েস, আপনারা যারা বিল্ড করার কথা চিন্তা করছেন, আমি একটা বাজেট বিল্ড করব, আমি বাজেটে থেকে সব কিছু করব, ইটস নট পসিবল যদি আপনি আরও ফিচার এনেবল করতে চান। মেবি সো কল্ড B660 মাদারবোর্ড, বাজেট সেগমেন্টের মাদারবোর্ড আপনি 15,000 টাকার নিচে নাও দেখতে পারেন, অর্থাৎ যে সকল ডিসেন্ট মাদারবোর্ড। একটা সময় ছিল যখন বাজেট মাদারবোর্ডের কথা আমাদের মাথায় চলে আসতো। আপনারা যদি একবারে এই সিরিজের মাদারবোর্ড নেন অথবা বি সিরিজের মাদারবোর্ড নেন, আপনি 6 থেকে 7,000 অথবা বি সিরিজ নিলে 8,000 9,000 পর্যন্ত আপনি পেয়ে যেতেন। বাট বর্তমান সময়ে আমি জানি এই 610 মাদারবোর্ডের দাম ধীরে ধীরে কমতে শুরু করবে, অর্থাৎ 10-এর নিচেও নামতে পারে। কিন্তু চিন্তা করুন 10,000 টাকা দিয়ে আপনি বাজেট একবারে যেখান থেকে আর অপশন নেই সেটি আপনি পাবেন হয়তো বা 10,000 টাকায়। প্রসেসর 20,000, 30,000 টাকা আপনার দুটাতেই লাগলো। এই হলো আপনাদের বাজেট। আমি একটা জিনিস বুঝি না, হয়তোবা আমরা অনেকে এক্সাইটেড হয়ে যাচ্ছি সিপিইউর প্রাইস দেখে, আসলে কত সুন্দর বাজেটে আসছে, কত কম প্রাইসে আসছে উইথ ভালো পারফরমেন্সের সাথে, কিন্তু মাদারবোর্ডের দিকে দেখলে সব কিছুই ফ্যাকাশে লাগে। তো চিন্তা করুন, তো যারা মিড রেঞ্জ বা হায়ার ক্যাটাগরিতে আছে তাদের কথা বাদ দিন, যারা প্যান্টিয়াম গোল্ড অথবা সেলেরন বাদ দিলাম, Core i3 চালাবে, বাজেটে থেকে পিসি বিল্ড করতে চাচ্ছেন, Core i3 লাগবে আপনার 12,000 টাকা মনে করুন, মাদারবোর্ড লাগছে 10,000 টাকা। মিক্স আপ করে দিন, ক্যালকুলেশন বের করুন, বাজেট থাকলো আপনাদের। একটা সময় ছিল AMDর চিপসেট অনুযায়ী বলি অথবা ইন্টেলের বলি, একটা মোটামুটি সার্টেন প্রাইসে তারা একটা বাজেটের ক্যাটাগরি রেখেছিল। অর্থাৎ এর আগের জেনারেশনের যদি আমি কথা বলি, আপনি 6 থেকে 7,000 টাকার মধ্যে H510 মাদারবোর্ড পেয়ে যেতেন যে কোনো ব্র্যান্ডের একবারে লো এন্ড সেকশনে। কিন্তু একটা জেনারেশন গ্যাপ হওয়ার পর এত বাড়লো, এটি আমার ক্যালকুলেশনে আসছে না। আপনি কিসের দোহাই দিতে পারেন? সিলিকন শর্টেজের, ইঞ্জিনিয়ারিংয়ের অথবা ফিচারের? কাকে স্ক্রু করতে চাচ্ছেন আপনারা? আমি জানি না কে কিভাবে এই ভিডিওটিকে নিচ্ছেন, বিশেষ করে লাস্ট পার্টে
আমি কি বলছি আমি নিজেও জানি না। আমি আসলেই ফ্রাস্ট্রেটিং হয়ে গেছি এই সব কোম্পানিদেরকে দেখে। বিষয়টি এরকম, হাতে না মারলেও ভাতে মেরে দিব। সিপিইউতে প্রাইস কম নিলাম, মাদারবোর্ডে উঠিয়ে ফেললাম। তাই প্লিজ ডিয়ার কোম্পানিজ, ভেন্ডর, এইবি পার্টনার বা বোর্ড পার্টনার যারাই আছেন, এসুস, এমএসআই, গিগাবাইট, অ্যাজরক, বায়োস্টার, যত কোম্পানি আছেন, প্লিজ একটু হলেও বাজেট ইউজারদেরকে দেখুন। আমি জানি না এই ভিডিওটি কাদের কাদের কাছে পৌঁছে যাবে, অবশ্যই কনসিডার করবেন আপনারা সবাই, এবং অবশ্যই কথা বলা উচিত এই বিষয়ের উপর। তো এখন আসি কনক্লুশনে। আপনারা জেনেই গেছেন মাদারবোর্ডে অনেক স্ক্রু চলছে, তবে আপনি যদি AMD ইউজার হয়ে থাকেন, নো প্রবলেম, আপনি R55600Xও নিতে পারেন। মারাত্মক ভালো একটা প্রসেসর, আর বাজেটে থেকে ভালো পারফরমেন্স আশা করতে চাচ্ছেন নতুন প্ল্যাটফর্মে থেকে, সেক্ষেত্রে ইন্টেল ইজ দ্য গ্রেট অপশন। বাকিটা আপনাদের উপর। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে বা ইফেক্টিভ মনে হয় আপনি শেয়ার করে দিতে পারেন, যাতে আরও অনেকেই দেখে এবং মেইন স্ট্রিমে ওঠে বিষয়টি। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা মাইনিং সম্পর্কিত ভিডিও আবারও আসতে চলেছে, তাই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।